সূর্য উঠেছে একদম মাথার উপরে, কুয়াশা মোটেই নেই। শামসুলের বাড়িতে কিছু গ্রামবাসী ভিড় করে রেখেছে। আজ সকালে একটা নর্দমার পাশে পাঁচুকে পেয়েছে। সমস্ত শরীর ধবধবে সাদা ছিল। মনে হয়েছে কেউ শরীরের রক্ত চুষে নিয়েছে। মুন্ডুটা সাথেই ছিল। পাঁচুর মা চিৎকার করে কাঁদছে। শামসুল পাশে মাথায় হাত দিয়ে বসে আছে। তার প্রথম একটি কন্যা সন্তান হয়, ভূমিষ্ঠ হওয়ার পরপরই মারা যায়। এরপর দীর্ঘ সময় কেটে যায়। এরপর পাঁচুর জন্ম নেয়। পাঁচুর জন্মের সময় সবাই বেশ খুশি ছিল। আজ খুশিটা হারিয়ে গেছে। একজন লোক গিয়ে রশিদ তালুকদারের কাছে সংবাদটি পৌঁছায়। সে বলেছে এই বিষয়ে দারোগার সাথে কথা বলবে, তদন্ত করবে। আপাতত বিষয়টি নিয়ে যেন মাথা না ঘামানো হয়, গ্রামের দুর্নাম হবে। রশিদ তালুকদার চান না তার গ্রামের দুর্নাম ছড়াক। দুপুরের পর পাঁচুর জানাজা সম্পূর্ণ হয়। সুফিয়ান ও তার সাথে 4 জন চোর উপস্থিত ছিল। সুফিয়ান তার ঘরের সামনে বসে আছে, হাতে সিগারেট, মুখে চিন্তার ছাপ। বদ্রু, হাবলু, সোলেমান, লাল মিয়া পার্টিতে বসে আছে। সুফিয়ানের ধোঁয়া ওদের দিকে যাচ্ছে। লাল মিয়া বলল, আজ আমাদের কি কাজ দেওয়া হবে নাকি চলে যাব? কেন, আজ কি হয়েছে? লাল মিয়া কিছুটা বিভ্রান্ত হলো। না, আপনি দেখছি খুব চুপচাপ। সিগারেট টানছি, এজন্য চুপচাপ। সোলেমানের কাজ আজ রাত থেকেই শুরু। বদ্রু ওইখানে কোদাল আছে। রাস্তার পাশে পূব আর উত্তরের কোনাকুনি জমিটা আমার। জমিদারের ছেলে আদিবের থেকে বর্গা নিয়েছি। তুই ওখানে চলে যা। খালি অংশের মাটিগুলো চাষের জন্য উপযোগী কর। বদ্রু হাতে কোদাল নিয়ে চলে যায়। সুফিয়ানের সিগারেট শেষ। আর একটা ধরালো। বাকি রইল হাবলু এবং লাল মিয়া। ওরা ওদের দায়িত্ব পাওয়ার জন্য অপেক্ষাকৃত। দুজন উসখুস উসখুস করছে। সুফিয়ানকে নীরব দেখে হাবলু বলল, আমাদের কি কাজ দিবেন? লাল মিয়া, প্রতি রাতে তুই ঘন্টা দুয়েকের মধ্যে নর্দমার দিকে উকিঝুঁকি মারবি। পারবি না? পারবো। আর দিনে আমার ক্ষেতে চাষ করবি। হাবলু তোদের চাষাবাদের জলের ব্যবস্থা করে দিবে। আমিও তোদের সাহায্য করব। বুঝেছিস? বুঝেছি। এখন যা, কাজে লেগে পড়। সন্ধ্যার সময়টাতে ঘরের সামনে আলোই জ্বালিয়েছে। তার চারপাশ ঘিরে সবাই বসে আছে। রশিদ বসে বসে পান চিবোচ্ছে আর একটু পর পর পিকদানিতে পিক ফেলছে। ঠোঁট লাল। আলোয় সোনালি আলোয় তার পরনের ঝমকালো পোশাক আরো ঝলমলিয়ে উঠছে। আলোয়ের অন্য পাশে আদিব, আরিফ এবং সায়েম এবং রায়ান। জেবুন্নেসা সবার জন্য চায়ের ব্যবস্থা করে। নিজ হাতে চা বানিয়েছে আজ। আলুয়ের তাপে সেও বসে। সে গম্ভীর গলায় রশিদকে লক্ষ্য করে বলল, একটা কথা বলার ছিল দাদা, যদি তুমি অনুমতি দাও তবেই বলবো। পিক ফেললো পিকদানিতে রশিদ। এরপর জবাব দিল, তুই আমার আদরের বোন, অনুমতি চাইছিস কেন বল? ফারদিনার বিয়ের বয়স হয়েছে। যুবতী মেয়ে, এখনই সময় বিয়ের। সংস্কার বলেও একটা কথা আছে, যত দ্রুত বিয়ে দিবি সম্মান বেঁচে যাবে। ওকে কে বিয়ে করবে? ওকে বিয়ে করলে তো আমরাই। বাকি কথা গিলে ফেলল সায়েম। তার কাঁধে হাত রেখেছে আরিফ। ওকে কে বিয়ে করবে মানে? আমাদের মেয়ে কত সুন্দরী, বিয়েতে আমরা স্বর্ণ অলংকার সবই তো দেব। রশিদ নড়ে চড়ে বসল। আদিব চা পান করছে। বিয়ের আলাপে সে মতামত পোষণ করল না। রশিদ বলল, ভেবে দেখব। প্রতিটি সিদ্ধান্তই ভেবেচিন্তে নেওয়া উচিত। উচিত কিনা? উচিত। জেমুন্নেছা বলল, আমার 4 ছেলের একমাত্র বোন ফারদিনা। ওদের মতামত নিতে হবে। আমরা এই বিষয়ে পরে আলাপ করব। কুদ্দুস উপস্থিত হলো, লণ্ঠন হাতে। খামার থেকে এসেছে। সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে এসেছে। কুদ্দুস বলল, কি নিয়ে আলাপ হচ্ছিল? মুখে অজানা হাসি। জেবুন্নেছা বলল, ফারদিনার বিয়ে নিয়ে। আমিও এখনো বিয়ে করিনি, বলল কুদ্দুস। এরপর হেসে উঠল। সেই সাথে সায়েম, রায়ান, আরিফ ও হেসে উঠল। তুই কি ভাবছিস, তুই সর্দারের মেয়ে বিয়ে করবি? রশিদ জিজ্ঞেস করল। আপনি বললে আমার কোনো আপত্তি নেই, বলে লজ্জা পেল যেন। সবাই ওর কথা শুনে হেসে ফেলল। রশিদ বলল, ফারদিনা তোর বোনের মতো, তোর ছোট বোন। কি হয়? বোন। বুঝেছি আমি।
গতকাল সুফিয়ান আদিবের সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত দেখা হলেও কথা হয়নি। আজ তার সাথে দেখা করতে যাবে বলে নিশ্চিত করলো, তবে এখনই নয়, রাতের খাবার তৈরি করছে, চুলায় ভাত বসিয়েছে। সিদ্ধ ভাতের ঘ্রাণ আসছে। ভাত পুরোপুরি হতে আর মাত্র 10 মিনিটের মতো বাকি। নিব কলম দিয়ে সাদা কাগজে গল্প লিখছে। 10 মিনিটে 5 থেকে 6টা লাইন তৈরি করা যাবে। এমন সময় নূপুরের আওয়াজ ভেসে আসে। লেখা বন্ধ করলো। আশেপাশে আর কোনো ঘর নেই। এক বাড়িতে সে একা থাকে। ঠক ঠক শব্দ আসলো। দরজায় টোকা দিচ্ছে। কিছুক্ষণের জন্যে ফারদিনাকে সন্দেহ করলো, এরপর দরজা খুলে দিল। দরজার ওপাশের মানুষটাকে দেখে অবাক হলো। বায়জি কন্যা মেহের। আপনি এত রাতে এখানে? ভেতরে আসতে বলবে না? সুফিয়ান সেকেন্ড দুয়েক চুপ থেকে বলল, আসুন। আপনার ঘরটি সাধারণের ভেতর অসাধারণ। বেশ পরিপাটি, সাজানো গোছানো। মিথ্যা বলছেন? ভাতের গন্ধ আসছে। চুলায় নিশ্চয়ই ভাত? হ্যাঁ। আপনি এ রাতে এখানে কেন? আপনাকে দেখতে এলাম। খোঁজ পেলেন কিভাবে? রায়ান দিয়েছেন। চোখ পড়ল টেবিলে। কিছু বই সাজানো। তৃতীয় সারির বইয়ের নাম শিরি ফরহাদ। মেহের জিজ্ঞেস করলো, আপনার জীবনে শিরি আছে? আছে। সে কি ফারদিনা? ভাতটা নামিয়ে আসি। আসুন। ভাত নামিয়ে সুফিয়ান আসলো। মেহের বেতের চেয়ারের উপর বসে আছে। মাঝে ছোট্ট একটা টেবিল, তার উপরে লণ্ঠন। সামনের চেয়ারে বসে আছে সুফিয়ান। এক কাপ চা দিল মেহেরের দিকে। মেহের বলল, চা আপনি বানিয়েছেন? হ্যাঁ। চা ভালো বানাই, খেয়ে দেখুন। আপনি খাবেন না? এক কাপ খেয়েছি, বেশি খেলে ঘুমে ধরবে না। আপনি অনুমতি দিলে একটা সিগারেট ধরাই? আচ্ছা। সুফিয়ান সিগারেট বের করে ম্যাচ দিয়ে ধরালো। লম্বা একটা টান দিয়ে ধোঁয়া ছাড়লো। মেহের তাকিয়ে থেকে বলল, আপনি যেভাবে বসে সিগারেট টানছেন দেখে ইংরেজদের মতো মনে হচ্ছে। ভালো লাগছে। সুফিয়ান চাপা স্বরে হেসে উঠল। অসাধারণ হাসি। মেহের বলল, এর আগে এত সুন্দর হাসি দেখিনি। আজই দেখছি। বলল, আপনার হাসি অনেক সুন্দর। ফারদিনাও বলেছে। বলেছে। মুখে বলেনি, তবে ওর চাহনি দেখে বুঝেছি। সবার চাহনি দেখে মনের কথা ধরে ফেলেন? ধরতে পারি। বলুন তো আমি কি ভাবছি? আপনি ভাবছেন লোকটা আমার জন্য বিরক্ত নয় তো? সত্যিই তাই ভেবেছি। বললেন না তো আপনার জীবনে সিঁড়িকে? এখনই বলবো না। কেন? যাকে ভালোবাসি তাকেই বলিনি। আমি এসেছি বলে বিরক্ত হয়েছেন? একটু হয়েছি। কেন এসেছেন এখনো পরিষ্কার করে বলেননি। জানতে এসেছিলাম আপনার জীবনের সিঁড়িকে। অন্য একদিন বলবো, সেদিন আমাদের বাড়িতে আসবেন। আমি ঠিকানা লিখে দিয়ে যাচ্ছি বলে একটা সাদা কাগজে কিছু লিখলো। কাগজটা সুফিয়ানের দিকে এগিয়ে দিল। সে নিল। আজ তাহলে উঠি। সুফিয়ান এখন তালুকদার বাড়িতে যাবে। আদিবের সাথে কথা বলে দ্রুতই ফিরবে। সঠিক সময়ে ঘুম দরকার, না হলে বিষণ্ণতা দেখা দেয়। আজ চাঁদ যেন একটু দ্রুতই দেখা দিল। পূর্ণিমা এখন। পূর্ণিমার চাঁদ নাকি সুন্দর হয়। রাতটা চাঁদের মৃদু আলোয় আলোকিত। চাঁদের আলো ধরে তালুকদার বাড়ির পথে হাঁটছে সুফিয়ান। আদিব বাড়ির সামনেই দাঁড়িয়েছিল, সিগারেট টানছে। সুফিয়ানের সাথে দেখা হয়। আদিব আগ বাড়িয়ে বলল, আমি জানি তুই কি বলতে এসেছিস। যাক গিয়ে সেসব ছাড়, সন্ধ্যা থেকেই তোর জন্য অপেক্ষা করছিলাম। জানিস তো, আমার বাকি 3 ভাইয়ের সাথে একদম মানসিকতা মেলে না। আমি জানি আদিব ভাই। কিসের আদিব ভাই? তুই আমার বন্ধু। আমি তোকে ভাইটাইয়ের চোখে দেখি না। তুই ডাকবি। ডাকবি তো? ডাকবো। শামসুল আসছিল বলে একটা সিগারেট সুফিয়ানের দিকে এগিয়ে দিল। ও খুব কষ্ট পাচ্ছে। চাচা কি বলল? টাকা দিয়েছে। ওর বউ নাকি অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসার জন্য শহরে নিতে হবে। সুফিয়ান সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, কত দিয়েছে? 15 টাকা। কি বলছিস, এত টাকা? আব্বা শুধু দিয়েছেই না, বরং অনেক কথাও শুনিয়েছে। তার টাকা হজম হওয়া এত সহজ নয়, জানিস তো। হুম। ভেতরে চল। না, যাব না এখন। কেন? অসুবিধা কোথায়? সুফিয়ান সিগারেট ফেলে দিল। তোর মামাতো ভাই এসেছে? না, আগামীকাল আসতে পারে। নিশ্চিত নয়। ওকে দিয়ে তোর কি কাজ? কিছু নয়, চল ঝিলমিলের হাতের 1 কাপ চা খেয়ে আসি।
ঝিলমিল রান্নাঘরে কুদ্দুসের সাথে রান্নাবান্নার কাজ করছিল। এমন সময় ডাক পড়ে আদিবের। আদিব বলল, আমাদের দুজনের জন্য 2 কাপ চা আমার ঘরে নিয়ে আয়। ঝিলমিল সুফিয়ানকে গভীরভাবে লক্ষ্য করল, বলল, তোমরা যাও, আমি নিয়ে আসতেছি। আদিবের ঘরটা হল ঘরের কাছেই। ঘরটা থেকে পুকুরটা স্পষ্ট দেখা যায়। পুকুরের জল কখনো কখনো মাছের সাঁতারে ঢেউ উঠে, সেটাও দেখা যায়। সুফিয়ান বারান্দায় গিয়ে একটা সিগারেট ধরালো। চিন্তিত ভঙ্গিতে আদিবকে লক্ষ্য করে বলল, আমি একটা বিষয় ভেবে পাই না। কোন বিষয়ে? আদিব কিছু দলিল নিয়ে ঘাটাঘাটি করছে। পাঁচুকে কারা মারলো? শামসুল সামান্য একজন কৃষক, শত্রু নেই, তাহলে ওকে এভাবে কারা মারলো? হয়তো পূর্বপুরুষদের শত্রু? না, এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে, যা আমরা দেখছি না। তুই কি বলিস? আদিব ঢোক গিলে বলল, এরকম কিছু হবে। সেসব ছাড়, চা চলে এসেছে, চা পান কর। ঝিলমিল 2 কাপ চা নিয়ে উপস্থিত হয়। 1 কাপ আদিবের দিকে এগিয়ে দিতে দিতে বলল, তোমায় সর্দার এখনই ডাকতেছে। আদিব সুফিয়ানের দিকে তাকিয়ে বলল, তুই থাক, আমি আসছি। ঝিলমিল সুফিয়ানের দিকে চা এগিয়ে বলল, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। তুই মিথ্যা বলে আদিবকে যেতে বললি কেন? তুমি বুইঝা ফালাইছ? কে মিথ্যা বলে আর কে সত্য বলে তা বোঝা যায়। এখন বল, মিথ্যে বললি কেন? আজই পূর্ণিমা, পূর্ণিমার রাত অনেক সুন্দর হয়। ফারদিনা চাইছে তুমি ওরে লইয়া একটু ঘুইরা আসো। আজ আমার সময় নেই, তাছাড়া চাচা আছেন বাড়িতে, জেনে গেলে আমাকে উনি অসৎ ভাববেন। তোমারে আলিমনগরে সবাই চেনে, তোমার মতো সৎপোলা আর নাই। যাও, সমস্যা হইবে না। সবার চোখ ফাঁকি দিয়ে ঘুরে বেড়ানোটাও অন্যায়, জানিস তো? এটা কথাই বলা যাবে আমার বইয়ে। বলে মৃদু হাসল। তার মানে তুমি যাইবা না? সুফিয়ান চায়ে এক চুমুক দিয়ে বলল, শিমুলতলায় অপেক্ষা করছি, যা ওকে পাঠিয়ে দে। আর শোন, ওকে বলবি চুলগুলো খোপা করে আসতে, মনে থাকবে? থাকবে। সুফিয়ান হাতে বাঁশি নিয়ে শিমুলতলায় বসে আছে। সুর ধরার চেষ্টা করছে, অথচ নতুন সুরের সন্ধান করতে পারছে না। উদাসীন লাগছে, দৃষ্টি এলোমেলো করে ফেলল। ডান দিকে খোলা মাঠ, মাঠের সংস্পর্শে শিমুল গাছ। ঠিক তার বাঁ দিকে তালুকদার বাড়ির পথ। ফারদিনা লণ্ঠন হাতে আসছে। সুফিয়ানের চোখ পড়ে সেদিকে। মনের অজান্তেই ঠোঁটের ফাঁকে হাসি চলে আসলো। বাঁশির সুর তৈরি হলো। ফারদিনা শুনছে। এই সুর সেদিনের মতো নয়, এ যেন প্রেমের বার্তা। ফারদিনা লণ্ঠন হাতে বসে তার পাশে, লণ্ঠন রেখে দেয় একপাশে। সুফিয়ান সুর থামিয়ে বলল, কেমন লাগলো? খুব সুন্দর। আজকে সুরে কি ছিল? কাউকে কাছে টানা। সে কে? তুমি। বলে সুফিয়ান হেসে পুনরায় বলল, খোপা চুলে সুন্দর লাগছে, কিন্তু একটা জিনিসের কমতি আছে। সেটা কি? মালা। আমার বুঝি মালা দেওয়া উচিত ছিল? সুন্দর লাগছে না নিশ্চয়ই। আগামীকাল পরবো। সুফিয়ান পাঞ্জাবির পকেট থেকে গোলাপ ফুলের একটা মালা বের করলো। ফারদিনার চুলের খোপায় গুজে দিল। সে বেশ অবাক হলো, বেশ খুশিও হলো। বলল, তুমি কিনে এনেছো? আমিই বানিয়েছি। গোলাপ আমার পছন্দের ফুল, আমার হাতে লাগানো গাছ। গন্ধটা সুন্দর না? সুন্দর। তুমি খুশি হয়েছো? অনেক খুশি হয়েছি। আজ পূর্ণিমা, আজ কেন বেরোতে চাইলে? কি আছে এ রাতে? আজকের রাতটা সুন্দর হয়, অনেক আলোকিত হয়। চারিদিকে তাকিয়ে দেখো কতটা আলোকিত। সুন্দর না? খুব সুন্দর। তুমি অনুমতি দিলে আমি একটা সিগারেট ধরাই? ধরাও। ধোঁয়া আমার দিকে আসবে, দেখো। সুফিয়ান সিগারেট ধরিয়ে ফুঁকে সরু ঠোঁটে ধোঁয়া ছাড়ল। ধোঁয়া উড়ে ফারদিনার দিকে গেল। সে উচ্চস্বরে হেসে উঠল। সুফিয়ান বলল, তুমি অল্পতেই খুশি হয়ে যাও, চলো হাঁটি। খোলা মাঠের মাঝ বরাবর পর্যন্ত দুজনে চুপচাপ। ফারদিনা কথা না বলে চুপচাপ থাকতে পারে না, কষ্ট হয়, দম আটকে আসে। সুফিয়ান বলল, কিছু বলো। তোমার চোরদের খবর কি? ওদের আজকে কাজ বুঝিয়ে দিয়েছি। কিছু কাজ আজ করেছে, আগামীকাল থেকে সময় মতো কাজে আসবে। তোমার ওদের নিয়ে পরিকল্পনা কি? ভালো মানুষ হিসেবে করা, খেটে খাওয়ার আনন্দ, অন্যায় থেকে দূরে থাকা। চোর কখনো ভালো হয় না। এখন তোমার ভয়ে ওরা 2 দিন আসবে ঠিকই, এরপর সুযোগ বুঝে তোমার ক্ষতিটাই আগে করবে। দেখে নিও, ওরা পরিবর্তন হবে। আজ ওদের দেখেই বুঝেছি।
আর একটা সিগারেট ধরাও। সুফিয়ান ধরিয়ে বলল, বাঁশি বাজাবে? আমি পারি না। চেষ্টা করো। ফারদিনা আইলের উপর বসে, পাশে সুফিয়ান বসলো। বাঁশির সুর ধরল, কিন্তু সুরের কোনো মানে হলো না। সুফিয়ান হেসে উঠল। তার হাসিতে ফারদিনাও হেসে উঠল। হাসি থামিয়ে ফারদিনা বলল, তুমি আমাকে শিখিয়ে দেবে? দেব, অন্য একদিন। ফারদিনা কিছুক্ষণ নীরবে নির্ভীকতে সুফিয়ানকে দেখল। এরপর দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি সবসময় পাপ পুণ্যের হিসেব করো? প্রেম পাপ নাকি পবিত্র? সুফিয়ান নিঃশ্বাস ভারী করে বলল, প্রেম পবিত্র, কিন্তু মানুষ প্রেমকে পাপ করে তোলে। একটা প্রেমের ছন্দ শোনাও। প্রদীপ জ্বলে মনের কোণে, তোমার চোখে সুখের ঢেউ। সন্ধ্যার মিষ্টি হাওয়া বলে, তুমি মিষ্টি কেউ। তুমি হাসলেই রাতটা জাগে। তারারা গায় মৃদু গান। প্রেমে ভেজে প্রদীপ শিখা, তুমি আমি এক স্বপ্নমান। মাঠের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে সুফিয়ান, পাশেই ফারদিনা। সুফিয়ানের শালটা দমকা হাওয়াতে উড়ছে। মাঠের শেষ প্রান্তে তীব্র বাতাস, যেন ঠান্ডা শুরুর প্রথম ধাপ এখানে শুরু হয়। ফারদিনা বলল, তোমার মা বাবা নেই? না, দুনিয়া থেকে চলে গেছেন আমায় একা রেখে। কিভাবে মারা যায়? মায়ের জন্ডিস হয়, টাকার অভাবে চিকিৎসা করাতে পারিনি। 1869 সালের 30শে অক্টোবর, রোজ বুধবার, বেলা ঠিক 11:30টায় আমার মা মারা যান। তার শোক সহ্য করতে না পেরে আব্বাও কিছুটা সময়ের মধ্যে মারা যান। সুফিয়ান ফারদিনার মুখোমুখি হয়ে বলল, আমিও যাকে ভালোবাসি, সে মানুষটা আমার জীবন থেকে চলে যাওয়ার আগেই যেন সৃষ্টিকর্তা আমাকে নিয়ে নেন। আমার কখনো কখনো কি মনে হয় বলবো? বলো। আমি অনেক বেশি সুখী। বাকি সুখ পাওয়ার আগেই বোধহয় আমি দুনিয়া থেকে চলে যাব। এগুলা তোমার মনের ভুল। আমাদের ভাগ্যে কি আছে আমরা জানি না, তবে সব সময় আশা রাখতে হবে আমরা ভালো কিছু পাবো। আমরা সৃষ্টিকর্তার উপর যেমন ভরসা রাখবো, তিনি ঠিক তেমনি উপহার দিবেন। বুঝেছো? হুম। সুফিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চারিদিক দেখলো। বলল, আমার মনে হচ্ছে কেউ লুকিয়ে লুকিয়ে আমাদের উপর নজর রাখছে। চলো ফিরে যাই। যেতে যেতে ফারদিনা বলল, তুমি কি নাচ পছন্দ করো? কেন? ওই দিন তুমি বাইজিদের নাচ দেখলে, ওই জন্য মনে হলো। ভুলবশত ওদের নাচ দেখে ফেলেছি। ওরা অনেক সুন্দরী। মেহের, কাশ্মীরা সুন্দর না? তোমার থেকে বেশি নয়। বাড়ির কাছাকাছি তারা চলে আসে। সুফিয়ান একবার থ হয়ে দাঁড়িয়ে আশেপাশে দেখল। অজানা কারণ নজর টের পাওয়া যাচ্ছে, কিন্তু কাউকে দেখা গেল না। ফারদিনা প্রাচীরের দরজা খুলে প্রবেশ করতেই সুফিয়ান বলল, শোনো, কিছু বলবে? পূর্ণিমার চাঁদের চেয়েও তুমি সুন্দরী। সকাল সকাল রশিদ তালুকদারের খোঁজে আসেন গ্রামের দারোগা নুরুল হুদা খান। ঘরের সামনে চেয়ারে বসে আছেন। রশিদ তালুকদার হাতে ছড়ি নিয়ে ঘরের ভেতর থেকে বেশ গম্ভীর মুখে বের হন। দারোগার বিপরীত চেয়ারে বসলো। কুদ্দুস চা নিয়ে আসে। চা দিয়েছে কাচের পাত্রে। রশিদ বলল, অতিথিদের রূপার পাত্রে চা দিবে। এটা কতবার বলেছি? জি, অনেকবার। তাহলে ভুলে যাস কেন? কুদ্দুসের মাথা নিচু। এরপর থেকে অতিথিদের রূপার পাত্রে চা দিবি, মনে থাকবে? থাকবে। দারোগা নুরুল হুদা খান বলল, আমাকে এত সম্মান দেখানোর কিছু নেই। গতকাল আমার চিঠি নিশ্চয়ই পেয়েছেন, কি বুঝলেন? রশিদ বলল, আপনার 7টা বানান ভুল ছিল, নিব কলমে কালি কম ছিল। কুদ্দুস রশিদের কথা শুনে দাঁত বের করে হেসে উঠল। নুরুল গলা পরিষ্কার করে নড়ে চড়ে বসল। বলল, আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করেছি, আর আপনি তামাশা করছেন? চা ঠান্ডা হয়ে যাবে, আগে চা পান করুন। চা পান করলে কি হয় জানেন? না। চা মন চনমনে রাখে। চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের পলিথেনল দূর করে। ভাবছেন আমি কি করে জানলাম? বলছি। ডাক্তার এব্রিয়ান চার্লস এর একটা বই থেকে। আরো অনেক কিছুই জেনেছি, পরে বলবো। আপনার প্রশ্ন বললুম। নুরুল বিরক্ত স্বরে কিছু বলতে চাইল। তাৎক্ষণিক বাড়ির চৌহদ্দি পেরিয়ে 3জন রাইডার্স ভেতরে প্রবেশ করে। দুজনকে দেশীয় বলে মনে হচ্ছে। বাকি একজনকে দেখে রশিদ চোখ ভাঁজ করে তাকালো। যুবকটিকে ভিনদেশী মনে হলো। গায়ের রং উজ্জ্বল গমের মতো, চোখ দুটো ধূসর নীল,
পাহাড়ের বরফ গলা জলের মতো স্বচ্ছ, ঘন বাদামি চুল বাতাসে উড়ে পড়ে কপালে, মুখে হালকা দাড়ি, তাতে এক অদ্ভুত পুরুষালী আকর্ষণ। সে লম্বা, সুঠাম, পেশিবহুল, চোখে নরম এক উষ্ণতা, যা তাকে করে তুলেছে এক রহস্যময় ও সুদর্শন যুবক। বয়স আনুমানিক ৩০। দেশীয় ছেলে। দুজন অশ্ব থেকে নেমে আসে, রশিদকে প্রণাম করলো, বলল, সর্দার, ও হচ্ছে আজমাত নূরবেক, বলে আজমাতের দিকে দেখালো। আজমাত অশ্ব থেকে নেমে বলল, সিজদিন আইল আবদান কোজ মেন সায়াকাত তাব কেলদিম কুদ্দুস। তার কথা শুনে রশিদকে ফিসফিসিয়ে বলল, কি বলল উনি? মনে হয় আমায় গালি দিছে। পাশ থেকে দেশীয় ছেলেটি বলল, না, ও বলেছে আপনাদের গ্রাম অনেক সুন্দর। আমি ঘুরতে এসেছি, ওরা হচ্ছে কিরগিজ। রশিদ বিড়বিড় করে বলল, এই ইংরেজ বিলাই আমাদের বাড়ি আসলো কেন?